কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল মনির চৌধুরী সহ অন্যান্য অনেক হাই রেস্কের সিনিয়র অফিসাররা উপস্থিত হয়েছেন আর্মি কোর্টে। কিছুক্ষণ পরে জেনারেল আশরাফ আহমেদও সাময়িক আদালতে প্রবেশ করলেন। ওরহান কোর্টের ভেতরে প্রবেশ করে সরু দৃষ্টিতে তার বাবা আফসার আহসানের দিকে তাকিয়ে থাকে। আফসার মুখে শয়তানি হাসি বজায় রেখে বসে রয়েছেন। ওরহান উপস্থিত হওয়ার পর তিনি ওরহানের দিকে এক পলক তাকিয়ে ওরহানের মুখের হাবভাব বোঝার চেষ্টা করলেন। নিরুপমার চিকিৎসা চলাকালীন সময়ে আফসার একটি বারের জন্য ফোন করেনি ওরহানকে। ওরহান যে আফসারকে সন্দেহ করা শুরু করেছে এটা আফসার খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে। কিছুক্ষণ পর খবর আসে ফাহমিদকে নিয়ে আসা প্রিজন ভ্যানটি ব্লাস্ট করানো হয়েছে। আফসার অবাক হওয়ার ভান করলেও মনে মনে খুবই খুশি হন। সব অফিসারদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। তবে ওরহান আর কর্নেল মাহবুব নিশ্চুপ হয়ে বসে থাকেন। কর্নেল জেনারেলের কানে গিয়ে কিছু একটা বললেন। জেনারেল সব অফিসারদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেন। আফসার খুব শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আরিফের সাথে ফাহমিদকে আসতে দেখে আফসার বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ওরহান তার বাবার পানে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে, বাবা উঠে দাঁড়ালে কেন? এখনই তো খেলা শুরু হবে। আফসার এক পলক ওরহানের দিকে তাকিয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে পড়লেন। বিচার কার্য শুরু হলে ফাহমিদ আফসারের দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে আফসার আর তার সব অকর্মের কথা স্বীকার করে ফেলে। ফাহমিদ বিস্তারিতভাবে তাদের অপকর্মের বর্ণনা প্রদান করতে থাকে। কিভাবে তারা সেনাবাহিনীর আদেশের বিরুদ্ধে গিয়ে স্বার্থসম্মোহী মহলের সঙ্গে হাত মিলিয়েছিল, কিভাবে তারা এত বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, মাদক ও অস্ত্র চোরাচালান করে অর্থ ও ক্ষমতার লোভে স্বার্থসম্মোহী মুখোশধারী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থ চিরতার্থ করতে গোলামি করেছে। সেসব তথ্য ফাহমিদ এক এক করে বর্ণনা করতে থাকে। সবশেষে ফাহমিদ এটাও স্বীকার করে যে ওরহানের স্ত্রীকে গুলি করার নির্দেশ তাকে ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানি দিয়েছিলেন, কারণ তিনি তার পুত্রবধূকে দেখতে পারেন না। আফসার এবার বসা থেকে উঠে দাঁড়ায়। চিৎকার করে সকল অভিযোগ অস্বীকার করে আফসার সকলের দিকে তাকিয়ে বলেন, এই দেশদ্রোহীটা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে অভিযোগ করেছে। আফসারকে সাথে সাথেই চুপ করার নির্দেশ প্রদান করা হলে আফসার চুপ করে বসে পড়তে বাধ্য হন। কর্নেল মাহবুব এইবার কিছু প্রমাণ আদালতে পেশ করেন, যেগুলো কাল ওরহান কর্নেলকে দিয়ে এসেছিলেন। প্রমাণগুলোর মধ্যে আফসারের ডায়েরি, কল রেকর্ড আর আরিফের মাহমুদকে ফলো করার পর জোগাড়কৃত ডকুমেন্ট আর ছবি সংযুক্ত ছিল। আফসার এইবার ওরহানের পানে তাকায়। ওরহান ঘৃণা মিশ্রিত ছলছল চোখে তার বাবার পানে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টিপাত করে। উপস্থিত সকল সিনিয়র এবং জুনিয়র অফিসাররা ঘৃণা মিশ্রিত বিস্মিত চাহনিতে তাকিয়ে থাকে আফসারের দিকে। আফসার এবার লজ্জায় মাথা নিচু করে ফেলে। আরিফও এসে সকল ঘটনার সাক্ষ্য দিয়ে ওরহানের মুখশ্রীর পানে এক পলক তাকায়। ওরহান লজ্জা এবং ঘৃণা মিশ্রিত প্রতিক্রিয়া চোয়াল শক্ত করে বসে আছে। আরিফ প্রিজন ভ্যানের ব্লাস্ট করার ঘটনাও ব্যাখ্যা করে। কিছুক্ষণ পর সেই প্রিজন ভ্যান থেকে বেরিয়ে আসা সৈনিক ও তার প্রাণ বাঁচানোর জন্য ভ্যান থেকে বেরিয়ে আসার সাক্ষ্য দিল। ওরহানি তাকে কল করে ভ্যান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আফসার যে তার লোক দিয়ে প্রিজন ভ্যানের ভেতরে বোমা ফিট করার নির্দেশ দিয়েছিল, এটারও ভিডিও ফুটেজ সবার সামনে তুলে ধরা হয়। আফসার চরম বিস্ময় নিয়ে এসব প্রমাণ দেখছে। কারা কখন এসব প্রমাণ জোগাড় করলো এটা হিসাব আফসার এখনও মিলাতে পারছে না। সকল তথ্য এবং প্রমাণের ভিডিওতে কোর্ট মার্শালের রায় ঘোষণা করা হয়। মার্শাল অনুসারে সেনাবাহিনীর আদেশের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রবিরোধী আর্মি অফিসারের স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পূর্বে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আফসার এবং ফাহমিদকে
134 নং ধারা অনুযায়ী গুলি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর ফাহমিদ দীর্ঘশ্বাস ফেলে তার চাচা মাহবুব সিরাজের পানে তাকিয়ে থাকে। কর্নেল মাহবুব ফাহমিদের পানে এসে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, এটা তুমি কি করে ফেললে ফাহমিদ? তুমি জানো না মার্শাল ল কতটা কড়া? আমার শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল ফাহমিদ? তুমি যে আমার নিজের সন্তান না, আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। ফাহমিদ ছলছল চোখে তার চাচার পানে চেয়ে থাকে। ফাহমিদের অপরাধবোধ জাগ্রত হলেও পাশ্চিত্য করার সময় যে তার শেষ হয়ে গেছে। সত্যি লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। অন্যদিকে আফসার নিস্তেজ হয়ে তার ইউনিফর্মের হাত নামিয়ে নেমপ্লেট থেকে র্যাঙ্ক ব্যাজ খুলে টেবিলে রাখে। আফসারকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। ওরহান কাঁপা কাঁপা পায়ে আর্মি কোর্টের বাহিরে চলে আসে। সিনিয়র অফিসাররা ওরহানকে সান্ত্বনা দিতে চলে যায়। জেনারেল আশরাফ আহমেদও ওরহানের সাহসের প্রশংসা করে এবং তার বাবার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ওরহানকে আরও শক্ত হওয়ার নির্দেশ দিয়ে প্রস্থান করেন। কিছুক্ষণ পরেই অবন্তিকা মিনুকে নিরুপমার কাছে রেখে চলে আসেন সাময়িক আদালতের বাহিরে। গাড়ি থেকে নেমেই ওরহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। ওরহান নিজেকে সামলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্য ছিল মা। তাদের কথোপকথনের মাঝেই সৈনিকরা হাতকড়া পরিয়ে আফসারকে নিয়ে আসে। আফসার আজ এক অদ্ভুত দৃষ্টিতে নিজের ছেলে আর স্ত্রীর পানে তাকিয়ে আছেন। ওরহান ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। আফসার এবার অবন্তিকার দিকে তাকালে অবন্তিকা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের উপরই এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো একটা জঘন্য অমানুষকে স্বামী হিসেবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারোর ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম। অবন্তিকা কাঁদতে কাঁদতে ওরহানকে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা। আফসার ওরহান বলে ডাক দিলেও ওরহান আর তার বাবার দিকে তাকায় না। ওরহান অবন্তিকাকে ধরে চলে যেতে নিলেও আফসারের শেষ কথায় থেমে যায়। আমাকে ক্ষমা করে দিও আরহান। তোমার চোখের এই ঘৃণা যে বাবা হিসেবে আমার কাছে কতটা ভয়ঙ্কর, আজ আমি সেটা উপলব্ধি করতে পারছি বাবা। ওরহান এবার আফসারের দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কখনোই একজন বাবা হিসেবে আমার সামনে দাঁড়াওনি। তোমার কাছে আমি আর মা ছিলাম তোমার প্রজার মতো, যাদের যেমন ইচ্ছে সেভাবেই চালনা করা যায়। নিজের ছেলেকে তুরুপের তাস হিসেবে তুমি ব্যবহার করেছো। তুমি আজ আমার গর্ব শেষ করে দিলে বাবা। তুমি না মাকে ভালোবাসতে পেরেছো, না নিজের স্ত্রীকে ভালোবাসতে পেরেছো, না নিজের দেশকে কখনো ভালোবাসতে পেরেছো। তুমি সবসময় কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছো। যদি জীবনে একবারের জন্যেও তুমি আমাকে নিজের সন্তান মনে করতে, তাহলে কখনোই আমার স্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারতে না। তোমার বাড়াবাড়ির সীমা আজ শেষ হলো। এইবার তুমি একাই নিজের কর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও। একদমে কথাগুলো বলে ওরহান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকিয়ে বলে, চলো মা, নীরু একা আছে, আমাদের এইবার যেতে হবে। অন্যদিকে লামিয়া গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দাঁড়িয়ে যায়। কর্নেল মাহবুব ফাহমিদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিলেন। লামিয়া গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে ফাহমিদের দিকে তাকিয়ে শুধায়, এসব আমি কি শুনছি ফাহমিদ ভাই? নিজের কর্তব্যের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমারও তো কত সুযোগ ছিল ফাহমিদ ভাই, আমি তো তা সত্ত্বেও নিজের কর্তব্যকে বেছে নিয়েছি বারংবার। তুমি এটা কিভাবে করতে পারলে? ফাহমিদ মলিন হাসি দিয়ে বলে, তুই ঠিক বলেছিস লামু। মাঝে মাঝে নিজের কর্তব্যের কাছে নিজের নিষিদ্ধ অনুভূতিগুলো উপেক্ষা করতে হয়। সবার মধ্যে উপেক্ষা করা সেই মানসিকতা সক্ষমতা থাকে না। তবে যারা নিজের বিষাক্ত খারাপ সত্তার প্রভাব থেকে বের হয়ে নিজের দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে, তারা নিঃসন্দেহে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। আমি তোর আর চাচার মতো সেরকম ব্যক্তিত্ব ধারণ করতে অক্ষম হচ্ছি রে লামু। আমি বড্ড বোকা ছিলাম রে লামু। নিজের লোভ আর ব্যক্তিত্বকে আমি ধরে রাখতে পারিনি। তবে এখন সেটা বুঝতে পারলে অনেক দেরি হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস। ফাহমিদ মলিন হেসে প্রিজন ভ্যানে উঠে যায়। লামিয়ার বাবাকে তার সিনিয়র অফিসাররা ডাক দিলে লামিয়ার বাবা লামিয়াকে অপেক্ষা করতে বলে সেই দিকে চলে যান। তখনই আরিফ লামিয়ার কাছে এসে দাঁড়ায়, তবে কিছু বলে না।
লামিয়া আরিফের উপস্থিত টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম আপনি নাকি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছেন। আপনার ভয় করেনি? ভয় করছিল, তবে আমার পেছনে আরহান স্যার ছিলেন, এই কারণে সাহস সঞ্চয় করতে পেরেছি। তবুও কয়জনই বা এরকম সাহসী আর নির্লোভ হতে পারে? আমার নিজেরই লজ্জা লাগছে ফাহমিদ ভাই এই কাজ করায়। তাহলে বাবুন, আরহান স্যারের উপর দিয়ে কি যাচ্ছে? আমার স্যারের জন্য খুব খারাপ লাগছে। লামিয়া মলিন দৃষ্টিতে আরিফের পানে চেয়ে থাকে। ওরহান অবন্তিকাকে বাসায় পৌঁছে দিয়ে সিএমএস এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ ওরহানের সমস্ত সত্তা যেন স্তব্ধ হয়ে গেছে। বুকের ভেতর এক চাপা আর্তনাদ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই আর্তনাদ ওরহান প্রকাশ না করে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। সিএমএস এ পৌঁছে ওরহান কাপা কাপা পায়ে নিরুপমার কেবিনে প্রবেশ করে, মিনুকে চলে যাওয়ার নির্দেশ দেয়। নিরুপমা ওরহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে 2 হাত মেলে ধরে। ওরহান দৌড়ে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর ওরহান নিরুকে ছেড়ে বেডের পাশে বসে পড়ে। নিজের কষ্টকে লুকিয়ে রেখে ওরহান নিরুপমার দিকে তাকে মলিন হেসে জিজ্ঞেস করে, আমার নিরুটা কি করছে? নিরুপমা অভিমান নিয়ে বলে, আপনার আসার অপেক্ষা করছিলাম, আপনি অনেক দেরি করে আমার কাছে এসেছেন। ওরহান নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিরুপমাকে আবার জড়িয়ে ধরে। নিরুপমা ওরহানকে জড়িয়ে থাকা অবস্থায় জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে শুধায়, তুমি কিভাবে বুঝে যাও বলো তো? কারণ আমি আপনার স্ত্রী। এইবার কথার উত্তর দাও, মানে দিন। তুমি চাইলে আমাকে তুমি করেই বলতে পারো নিরু। নিরুপমা লজ্জা রাঙ্গা হাসি দিয়ে বলে, আমার তুমি করে বলতে লজ্জা করে। ওরহান ভ্রু কুঁচকে বলে, আমার সাথে বিড়ালের মতো ঘেঁষাঘেঁষি করতে তো লজ্জা করে না? নিরুপমা এবার রেগে যায়। আপেল খেতে খেতে ওরহানের পানে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, কি বললেন আপনি? আমি আপনার সাথে ঘেঁষাঘেঁষি করি? এরপর আপনি আমার কাছে আসতে চাইলেও আসতে দিব না। আপেলটা ভালো মতো খেয়ে তারপর বকা দিও। তোমার আধো আধো কণ্ঠ শুনে আমার হাসি পাচ্ছে। নিরুপমা রাগে গজগজ করতে করতে আপেলে কামড় দিতে থাকে। ওরহান যেন বুক ভরা কষ্টের মাঝেও নিরুপমার সান্নিধ্যে কিছুটা শান্তি অনুভব করছে। ওরহান মুচকি হেসে নিরুপমার চুলগুলো কানের পিছনে গুজে দেয়। নিরুপমা মুখ ফুলিয়ে ওরহানের হাত সরিয়ে দেয়। তাদের এই খুনসুটির মাঝে হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলে নিরুপমা আর ওরহান চমকে সেদিকে তাকায়। কেবিনের দরজার পাশে নিজের বাবা মা আর ছোট ভাই নীরবকে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা অবাক নয়নে চেয়ে থাকে। ওরহান উঠে দাঁড়িয়ে তাদের সবাইকে বসার অনুরোধ করে। নিরুপমার মা অস্থির হয়ে নিরুপমার পাশে বসে নিরুপমার মাথায় হাত বুলিয়ে শুধায়, কেমন আছিস মা? এ কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? নিরুপমার রাগে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিরুপমার বাবা এগিয়ে এসে নিরুপমার হাত ধরলে নিরুপমা তার বাবার হাতও সরিয়ে দেয়। ওরহান নিরুপমার হাব ভাব লক্ষ্য করে বলে, নিরু, অভিমান ভুলে নিজের বাবা মার সাথে কথা বলে নিজের মন হালকা করে নাও। অসুস্থ অবস্থায় আমরা আমাদের আপনজনদের সান্নিধ্যই খুঁজি। নিরুপমা অভিমান নিয়ে ওরহানের পানে তাকিয়ে বলে, এতই আপন হলে এতদিন তারা আমার কোনো খোঁজ নিল না কেন? তারপর নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে নিরুপমা অভিমানী কণ্ঠে বলে, আমি শুধুমাত্র ওনাদের কাছে বোঝা ছিলাম। নিরুপমার ছোট ভাই নীরব বলে ওঠে, আপা, তুই তো ভুল বুঝাচ্ছিস আমাদেরকে। আমি তোর সাথে ফোনে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু নীরব ওরহানকে দেখে কথা শেষ না করেই থেমে যায়। নিরুপমা চিৎকার করে বলে, কিন্তু কি? তোর দুলাভাই না করেছিল দেখে তুইও যোগাযোগ করিসনি, তাই না? এগুলো আসলে তোমাদের সবার বাহানা। তোমাদের ইচ্ছা থাকলে তোমরা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি। হুট করে আমাকে একজন অপরিচিত মানুষের সাথে বিয়ে দিয়ে আমাকে অন্য এক বিভাগে একা ছেড়ে দিয়েছো। নিরুপমার কথা শুনে ওরহানের ভেতরও এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে। ওরহান মনে মনে ভাবে, সত্যি তো সেই সময় নিরুর মনের অবস্থা তো একবারের জন্যও আমি বোঝার চেষ্টা করিনি। নিরুপমার রাগে অভিমানে কান্না করতে থাকে, যার কারণে নিরুপমার অপারেশন করার জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। ওরহান অস্থির হয়ে সবাইকে একটু বাহিরে যেতে বলে নার্সকে ডাক দিতে থাকে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। জান, আমার একটু শান্ত হও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমার তোমার অনুমতি নিয়ে তোমার বাবা মাকে আসার কথা বলা উচিত ছিল। আই এম সো সরি নিরু। আমি ভেবেছিলাম ওনারা এলে তোমার ভালো লাগবে। নিরুপমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। নার্স এসে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে চলে যায়।
নিরুপমা অনেকক্ষণ কান্না করার পর একটু শান্ত হয়। ওরহান নিরুপমার মাথায় হাত রেখে মায়াভরা দৃষ্টিতে তার পানে চেয়ে আসে। নিরুপমার মন এবার একটু নরম হয়। নিরুপমা অনেক ভেবে তারপর নিজেই তার বাবা মা আর ভাইকে ডেকে নিয়ে আসতে বলে। নিরুপমার বাবা মা আর ভাই নিরুপমার কাছে মাপ চেয়ে নিরুকে নিজেদের কাছে টেনে নেয়। ওরহান এসব দেখে মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আজ ওরহানের ভেতর থেকে আরেকটি অপরাধ বোধ অনুভূত নিঃশেষ হলো। কয়েকদিন পর আজ নিরুপমাকে রিলিজ দেওয়া হবে। নিরুপমার বাবা মা কয়েকদিন নিরুপমার সাথে থেকে চলে গেলেন আবার নিজেদের গ্রামে। আর নিরুপমার ভাই নীরবকে ওরহান ঢাকা থেকে পড়াশোনার করার ব্যবস্থা করে দেয়। নীরব কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ওরহানকে ধন্যবাদ জানায়। ওরহান নীরবকে জড়িয়ে ধরে বলে, তুমি যেমন নীরুর ছোট ভাই তেমনি আমারও ছোট ভাই, তাই তোমাকে পড়াশোনা করানোর দায়িত্ব আমার। নিরুপমার ড্রেসিং শেষ হলে নিরুপমাকে কোলে করে হুইল চেয়ারে বসিয়ে লামিয়ার কেবিনে চলে যায়। ওরহানকে কেবিনে আসতে দেখে লামিয়া বসার অনুরোধ করে। তারপর নিরুপমার রিপোর্ট আর মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে লামিয়া বলে, অরহান, এই বিষয়গুলো তোমাকে বলতে আমার একটু অস্বস্তি হলেও একজন ডাক্তার হিসেবে তোমাকে এইসব বিষয়ে আমার ক্লিয়ার করেই বলতে হবে। নিরুপমার রিপোর্টগুলো ওই দিনও আমি তোমাকে কিছুটা বুঝিয়েছিলাম, আজ আবার বিস্তারিত বলছি। নিরুপমার অপারেশন হওয়ার কারণে নীরুর ক্ষত না শুকানো অবধি তোমাদের অনেক মাস ফিজিক্যাল ইন্টিমেসি থেকে দূরে থাকতে হবে। আর আমি কয়েক বছর না হওয়া পর্যন্ত বাচ্চা না নেওয়ারই পরামর্শ দিব, কারণ কয়েক মাস পর সুস্থ হলেও একটি বাচ্চা নেওয়ার মতো চাপ নীরু কিন্তু সহ্য করতে পারবে না। তাই তোমরা কয়েক বছর পর বেবি প্ল্যানিং করার চেষ্টা করো। ওরহান চুপচাপ কথা শুনে রিপোর্টগুলো নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। নিরুপমাকে কোলে করে গাড়িতে বসিয়ে ওরহান বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। সারা রাস্তা ওরহান আর কোনো কথা বলতে পারেনি। এখনও তার বাবার মৃত্যুদণ্ড আদেশ ওরহানকে ভাবাচ্ছে। নিরুপমাকে সযত্নে কোলে করে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো ওরহান আর নিরুপমা। অবন্তিকা নিরুপমাকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। অবন্তিকার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, যা নিরুপমার দৃষ্টি এড়ায়নি। তবে নিরুপমা মুখে কিছু জিজ্ঞাসা করলো না। কিছু একটা ঘটনা যে ঘটেছে সেটা নিরুপমাও আজ করতে পারছে ওরহান আর নিজের শাশুড়ির হাবভাবে। নিরুপমাকে কোলে করে বিছানায় বসিয়ে ওরহান ফ্রেশ হতে চলে গেল। নিরুপমাকে বাসায় নিয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। ওরহান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে সোজা বারান্দায় চলে যায়। কাল তার বাবা আফসারকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে ওরহানের। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সে। একে তো সবার কাছে দেশদ্রোহী সন্তান হিসেবে আখ্যায়িত হলো, তার উপর নিজের বাবার মৃত্যুদণ্ড। সব মিলিয়ে ওরহানের দম বন্ধ অবস্থা। যতই ঘৃণা করি মুখে বলুক, এখনও তো অন্তরের এক কোণে নিজের বাবার জন্য সুপ্ত এক ভালোবাসা অনুভূত রয়েই গেছে, যা চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। ওরহান এই অস্থিরতা আর সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে যায় অবন্তিকার কাছে। অবন্তিকাও না ঘুমিয়ে চুপচাপ জানালার ধারে বসে আকাশের পানে তাকিয়ে রয়েছিল। ওরহানকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবন্তিকা নিজেই ওরহানকে ভিতরে আসতে বলে। ওরহান অবন্তিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অবন্তিকা নিজেও কান্না করছে আর ওরহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অবন্তিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন রাষ্ট্রদ্রোহী খুনি অমানুষের জন্য কি আমার কান্না করা উচিত? তবুও তো তুমি কান্না করছো। অবন্তিকা কান্না করতে করতেই মলিন হেসে বলল, তুইও তো কান্না করছিস। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি কত নিষ্ঠুর না মা। নিজেই নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে সাহায্য করলাম। তুই যা করেছিস একজন আর্মি অফিসার হিসেবে এটাই তোর কর্তব্য ছিল বাবা। আমার বুকের ভেতরেও তো কত কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি ভাবি তোর বাবা যদি এরকম না হতেন তাহলে আমাদের সংসারটা কতটা সুখের হতো। আমরা চারজন কতই না সুখে একসাথে থাকতে পারতাম। তোর বাবার সমস্ত খারাপ দিক মেনে নিয়ে তো আমি থেকে গিয়েছিলাম মায়ায় পড়ে। কিন্তু তোর বাবা যে একজন দেশদ্রোহী আর খুনি হবে এটা তো আমি কখনোই কল্পনা করতে পারিনি। তবুও মনের এক কোণ থেকে এই মায়া আমি দূর করতে পারছি না। ওরহান ছলছল চোখে বলে, মায়া হয়তো কখনোই শেষ হয় না মা, না হলে এত ক্ষতি করার পরও
আমরা এমন এক অমানুষের জন্য কান্না করতাম না। অবন্তিকা আর ওরহান মলিন দৃষ্টিতে একে অপরের পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন করতে থাকে। অন্যদিকে আফসার কারাগারের নিস্তেজ হয়ে বসে নিজের জীবনের কিছু স্মৃতি মনে করছে। তবে অনেক চেষ্টা করেও আফসার নিজের ছেলে আর স্ত্রীর সাথে একত্রে কোনো সুখের মুহূর্তের স্মৃতি স্মরণ করতে পারলেন না। আফসার এক দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, কোনো সুন্দর মুহূর্ত কিভাবেই বা মনে হবে? আমি তো কখনো সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টাই করিনি। আফসারের চোখের সামনে হঠাৎ ওরহানের ছোটবেলার এক দৃশ্য ভেসে ওঠে, যখন ওরহান স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করে পুরস্কৃত হয়ে খুশিতে দৌড়ে তার বাবার কাছে তার পুরস্কার তুলে ধরেছিল। আর আফসার সাথে সাথে ওরহানকে চর মেরে বলেছিলেন, এসব কি মেয়েদের মতো গান বাজনা করে বেড়াচ্ছ? কোথায় দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে তা না করে গানের প্রতিযোগিতা করে বেড়াচ্ছ, আহম্মক ছেলে কোথাকার। ছোট সেই ওরহান মলিন মুখখানা তখন দেখার মতো ছিল। কি আশ্চর্যের বিষয়, তখন সেই মুখশ্রীর দিকে লক্ষ্য না করলেও আজ আফসারের চোখের সামনে সেই মুখশ্রী ভেসে আসছে। সেনাবাহিনীতে যোগদান করার পর যখন প্রথমবার ওরহানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হচ্ছিল, তখন ওরহান কতই না গর্বিত দৃষ্টিতে বারবার তার বাবার পানে চেয়ে নিজের অর্জন দেখতে বলছিল। কিন্তু আফসার সেই দিকে দৃষ্টিপাত করেনি। এসব স্মৃতি স্মরণ করে আফসারের চোখ থেকে এক বিন্দু অশ্রুজল গড়িয়ে পড়ে। নিজের উপর এক অদ্ভুত ঘৃণা জন্মে। কেন সে এতদিন এসব ছোট ছোট বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না? আফসার মনে মনে ভাবলেন, আচ্ছা, অবন্তিকা তো আমার সব অত্যাচার মেনেই সংসার করে যাচ্ছিল, তাহলে আমার শেষ মুহূর্তে এসে সে কেন আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল? তার চোখে তো সবসময় আমি নিজের জন্য আতঙ্ক দেখতাম, কিন্তু এখন তার চোখেও আমি নিজের জন্য ঘৃণা দেখতে পাই। কি অদ্ভুত নিয়তি! নিরুপমা কিছু না করেই কি অদ্ভুতভাবে জিতে গেল। আফসার পরক্ষণেই স্বগতি করে বললেন, কি আশ্চর্য! আজ আমি ওই মেয়েকে তার নাম ধরে ডেকে স্মরণ করছি কেন? মৃত্যুর শেষ মুহূর্তে এসে হয়তো মানুষের এভাবে নিজের জীবনের উপেক্ষা করা স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ভোর 5:30 ঘটিকায় আফসার আর ফাহমিদকে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা হয়। ওরহানের সারা কোয়ার্টার জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিরুপমা অবশ্য কাজের মেয়ে নীরুর কাছ থেকে সব জেনে গিয়েছে। নিরুপমা ভাবতেও পারেনি এই কয়েকদিনের মধ্যে এত কিছু ঘটে যাবে। ওরহানের শুকিয়ে যাওয়া মলিন মুখশ্রীর পানে তাকে নিরুপমার বুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। নীরু চেয়েছিল তার শ্বশুর শাস্তি পাক, কিন্তু এতটা ভয়ঙ্করভাবে পাক এটা নিরুপমা চায়নি। নিরুপমা আস্তে আস্তে হেঁটে ওরহানের সামনে গিয়ে পেছন থেকে ওরহানকে জড়িয়ে ধরে। ওরহান সাথে সাথেই পেছন ফিরে নিরুপমাকে নিজের শরীরে ভর দিয়ে দাঁড় করায়, নরম স্বরে শুধায়, নীরু, তুমি উঠেছ কেন? নিরুপমা ওরহানের দু গালে আলতো করে স্পর্শ করে বলে, আর কত নিজের কষ্টগুলো লুকিয়ে রাখবেন বলুন তো? আমি মিনুর কাছ থেকে সবকিছু জেনেছি, আমাকে ক্ষমা করে দিন। ওরহান সাথে সাথেই নিরুপমার দু গালে স্পর্শ করে শুধায়, তুমি কেন ক্ষমা চাচ্ছ নীরু? তুমি নিজেই তো ভুক্তভোগী। আমার বাবার অপকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড্ড লজ্জিত নীরু। নিরুপমা এবার আর চোখের জল ধরে রাখতে পারে না। ওরহানের বুকে মুখ গুজে কান্না করতে থাকে। কান্না জড়িত কণ্ঠে বলে, আমি কখনো চাইনি আমার ভালোবাসার মানুষ এইভাবে কষ্ট পাক। সব আমার কারণেই হয়েছে। আমি আপনার জীবনে না এলে হয়তো আজ আপনার বাবা বেঁচে থাকতেন, আর আপনি আর মামনিও এতটা কষ্ট পেতেন না। আমি তো সবাইকে নিয়েই একসাথে থাকতে চেয়েছিলাম। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার জীবনে আসার পরই আমি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আর নীরু, একটা কথা আছে না, পাপ কখনো লুকিয়ে থাকে না। তুমি আমার জীবনে না আসলেও এক না একদিন ঠিকই বাবার অপকর্মগুলো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যেত। ওরহান এক দীর্ঘশ্বাস ফেলে নিরুপমার দিকে তাকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ওরহান নীরুকে ছেড়ে নীরুর থুতনিতে হাত রেখে বলে, তুমি না আমাকে ভালোবাসার কথা ভ্যালেন্টাইন্স ডেতে বলার প্ল্যান করেছিলে, সেই দিন আসার আগেই প্রকাশ করে ফেললে। নিরুপমা অবাক নয়নে তাকিয়ে শুধায়, আপনি কি করে জানলেন? ওরহান মৃদু হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘরে বিড়বিড় করে বলেছিলে আমি আপনাকে ভালোবাসা দিবসে আই লাভ ইউ বলবো। তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে দেখে আমি
চুপ করে থেকেছি। নিরুপমা লজ্জায় লাল হয়ে বলে, তাহলে এখন কথা ফাঁস করার কি দরকার ছিল? আমি যখন লজ্জা পাচ্ছি। ওরহান মুস্কি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আই লাভ ইউ টু নীরু। ওরহান আজ নিরুপমার কাছে তাকে প্রথম দেখে মুগ্ধ হওয়ার স্মৃতিগুলো প্রকাশ করে দেয়। নিরুপমা অবাক নয়নে চেয়ে সব শুনতে থাকে। মনের ভেতরে অদ্ভুত এক ভালো লাগার শীতলতা বয়ে যায়। এরপর থেকে ওরহান সব সময় নিরুপমাকে নিজের বুকে আগলে রাখারই চেষ্টা করছে। নিরুপমা সুস্থ না হওয়া অবধি নীরুর সাথে অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে সংযত রেখেছে। নিরুপমা অবশ্য ওরহানের দূরে দূরে থাকা নিয়ে প্রথমে অভিমান করত, কিন্তু পরবর্তীতে ওরহানের তার থেকে দূরে থাকার কারণ উপলব্ধি করতে পেরে নিরুপমার মনে ওরহানের প্রতি ভালোবাসা আর সম্মান আরও বেড়ে যায়। 5 বছর পর সময় নদীর ধারার মতোই প্রবাহমান। এই সময়ই সব কিছু নিরাময় করে। আফসারকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেখতে দেখতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। নিরুপমা এখন অনার্স 3rd ইয়ারে পড়ে। সময়ের সাথে সাথে অবন্তিকা আর ওরহানও হৃদয়ের ক্ষতগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে। আফসারের বাড়িতে ওরহান আর অবন্তিকা আর ফিরে যায়নি। সেই অমানুষটার সাথে সাথে তার স্মৃতিগুলো ভুলে থাকার চেষ্টা করছে অবন্তিকা আর ওরহান। নিরুপমা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। নিরুপমার অসুস্থতার কারণে ওরহান বাচ্চা নিতে অনেক লেট করেছে। নিরুপমার প্রেগন্যান্সির খবর যেদিন প্রথম ওরহান জেনেছিল, সেদিন ওরহান খুশিতে নিরুপমাকে কোলে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। আর নিরুপমা ওরহানের কোলে চড়ে ওরহানের কাণ্ড দেখে খিলখিল করে হাসছিল। ওরহান নিরুপমার হাস্য উজ্জ্বল মুখশ্রীর পানে কতক্ষণ চেয়ে রয়েছিল তা সে নিজেও খেয়াল করে না। ওরহানের ধ্যান ভাঙে নিরুপমার ডাকে। নিরুপমা নিজের বড় পেট নিয়ে শাড়ি পরে ওরহানকে বলে কুচি ঠিক করে দিতে। ওরহান মুস্কি হেসে নিরুপমার শাড়ির কুচি ঠিক করে দেয়। নিরুপমার পেটে চুমু এঁকে দিয়ে বলে, জলদি পাপার কোলে এসে পড়ো মাম্মাম। ওরহান উঠে দাঁড়িয়ে নিরুপমার কপালে এক চুমু এঁকে দেয়। নিরুপমা ওরহানের হাত ধরে আটকে ফেলে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে থাকে। ওরহান দুষ্টু হাসি দিয়ে নিরুপমার অধরে অধর মিলিয়ে দেয়। ওরহান আর নিরুপমা আজ লামিয়া আর আরিফের বিয়েতে এসেছে। লামিয়া আর আরিফ সেই ঘটনার পর থেকে অনেকটাই বন্ধুত্বর মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এই বন্ধুত্বের বন্ধন প্রণয়ের সম্পর্কের রূপ নেয়। আরিফের মনে আগে থেকেই লামিয়ার জন্য দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা প্রকাশ করতে আরিফের মধ্যে জড়তা ছিল। লামিয়ার বাবা আবার লামিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করার সিদ্ধান্ত নিলে আরিফ অদ্ভুত অস্থিরতা নিজের সমস্ত জড়তা কাটিয়ে সিএমএসে গিয়ে লামিয়ার কেবিনে প্রবেশ করে নিজের সমস্ত অনুভূতির কথা প্রকাশ করে ফেলে। লামিয়া সেদিন এই সাথে খুশি আর অবাক হয়েছিল। এতদিনে আরিফের প্রতি লামিয়ার এক ধরনের টান তৈরি হয়েছিল, তবে আবার রিজেক্ট হওয়ার ভয়ে লামিয়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। আর আজ তারা তাদের এই প্রণয়ের সম্পর্কেই পবিত্র বন্ধনের রূপ দিতে যাচ্ছে। লামিয়া আর আরিফ স্টেজে বসে পিক তুলছিল। কিছুক্ষণ পরেই নিরুপমা আর ওরহান এসে তাদের সাথে দেখা করে। আরিফ উঠে ওরহানকে স্বাগতম জানায়। ওরহান আরিফকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। লামিয়া নিরুপমার বড় পেটের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করে, ছেলে হবে নাকি মেয়ে? ওরহান আর নিরুপমা একে অপরের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে বলে, মেয়ে। এভাবে দেখতে দেখতে নিরুপমার ডেলিভারির ডেট চলে আসে। নিরুপমা এই মুহূর্তে প্রসব বেদনায় চিৎকার করছে। ওরহান কেবিনের বাইরে বসে বারবার আল্লাহর নাম নিচ্ছে। অবন্তিকা ওরহানকে অভয় দিচ্ছে। অবন্তিকা আজ ওরহানের বাবার আরেকটি নিকৃষ্ট কাজের বিকৃতি দিলেন। দুশ্চিন্তাযুক্ত ওরহানের মুখশ্রীর পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, জানিস তোর বাবা তুই হবার আগে 2 বার আমার অ্যাবর্শন করিয়েছিলেন মেয়ে হবে জেনে। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এর কয়েক বছর পর তুই আমার কোল আলো করে চলে আসলি। আজও আমি নিজের সেই স্মৃতিগুলো স্মরণ করে কষ্ট পাই। যদি তখনই প্রতিবাদ করতাম তাহলে হয়তো আমার সেই অনাগত মেয়েগুলো পৃথিবীর আলো দেখতে পারতো। ওরহান এবার ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। না জানি জীবনে তার বাবা আর কত নিকৃষ্ট কাজ করেছে তার মায়ের সাথে। হয়তো এখনো অনেক না বলা কষ্টের কথা অবন্তিকা কারো সাথে ভাগ করতে পারেনি। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলে ওরহান আর নিরুপমার ভাই নিবিড় দৌড়ে কেবিনের দরজার সামনে যায়।
নার্স লাল তলা দিয়ে পেঁচিয়ে নবজাতক শিশুকন্যাকে নিয়ে এসে ওরহানের কোলে দিয়ে বলে, এই নিন, আপনার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। বাবুটাকে ওরহানের কোলে দেওয়ার সাথে সাথেই বাবুটা ঠোঁট ফুলিয়ে কান্না করা শুরু করে দেয়। ওরহান বেশ ভালো করেই বুঝতে পারে যে তার ঘরে আরেকটি নিরুইত্রী আগমন ঘটেছে। নিরুপমার জ্ঞান ফেরার পর ওরহান নিরুপমার কোলে মেয়েকে দিয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আজ তুমি আমাকে পরিপূর্ণ করে দিলে নীরু, অনেক ভালোবাসি তোমাকে জান। নিরুপমা মিষ্টি হাসি দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। ওরহান তার পুতুলের মতো বাবুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েদের প্রতি একসময় আমার বিদ্বেষী মনোভাব ছিল, আর আজ একটা মেয়ে আমার জীবনে এসে আমাকে বাবা বানিয়ে দিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই পুতুলটা এখন আমার। ওরহান ছলছল নয়নে তার মেয়ে বাবুর দিকে তাকিয়ে গালে আলতো করে চুমু এঁকে দিল। সাথে সাথেই বাবুটা ট্যা ট্যা করে কান্না করে দিল। ওরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে বলল, তোমার মতোই পাজি হয়েছে। নিরুপমা দুষ্টু হাসি দিয়ে বলে, এইবার আমরা মা আর মেয়ে মিলে আপনাকে অনেক জ্বালাবো। অবন্তিকা হেসে বলে, আমিও কিন্তু তোরই দলে নীরু। অবন্তিকার কথা শুনে ওরহান অবাক হয়ে ভ্রু জোড়া কুঞ্চিত করে বলে, এটা কিন্তু ঠিক না, বাড়ির একমাত্র পুরুষকে তোমরা এভাবে জ্বালাতন করতে পারো না। নিরুপমা, অবন্তিকা আর নীরব ওরহানের অবস্থা দেখে হাসতে থাকে। নিরুপমা তার ইচ্ছা অনুযায়ী তার বেবির নাম অর্পা রেখেছে। ওরহান নীরুকে আর ওরপাকে নিয়ে বাড়িতে এসে তার ছোট্ট বেবি আর নীরুকে একসাথে জড়িয়ে রেখেছে। ওরহানের হৃদয়ের অশান্তির মাঝে নীরু আর তার মেয়ে যেন এক ধরনের শীতল বৃষ্টির মতো, যা তাকে প্রতি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা যোগায়। নিরুপমা নিজের কোলে ওরপাকে নিয়ে ওরহানের বুকে মাথা রেখে বলে, আমার নিষ্ঠুর মনোহর এখন আর নিষ্ঠুর রয়নি। আমার নিষ্ঠুর মনোহর এখন নরম মনোহর হয়ে গেছে। ওরহান মুস্কি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার ছোট্ট বাবু ওরপার দিকে মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপরে আবার নিরুপমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। ওরহান মুগ্ধ চোখে নিরুপমার পানে চেয়ে বলে, তোমার কাঠখোট্টা মেজর, তোমাকে অনেক ভালোবাসি নীরু। নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, আর তোমার পাজি রমণী ও তার কাঠখোট্টা মেজরকে অনেক ভালোবাসে। নিরুপমার মুখে তুমি সম্বোধন শুনে ওরহান রাজ্য জয়ের হাসি দিয়ে নিরুপমা আর তাদের ছোট্ট বাবু ওরপাকে জড়িয়ে ধরে। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।